তোর দহনের অগ্নিশিখা লেখিকা জুনাইয়া ঝিনু পর্ব 22। ফারদিন সকলের দিকে তাকায়, ওদের কাছে আর সব লুকিয়ে লাভটাই বাকি। ওরা তো সবাই তারই প্রিয়জন, তাহলে লুকিয়ে লাভ কি তার? ফারদিন ফের আরেকবার দীর্ঘশ্বাস ফেলে কবরের দিকে তাকিয়ে বলে ওঠে, সেদিন ছিল 8 আগস্ট। তখন আমার বয়স সবেমাত্র 16, আর কেয়ার 14। বাবা মা কেয়া আর আমি চারজন মিলেই ছিল আমাদের সুখী পরিবার। কেয়া আমরা ছোট হলেও কেয়া আর আমি সারাদিন টম অ্যান্ড জেরির মতো লেগে থাকতাম। বাড়িতে যতক্ষণ দুটোই একসাথে থাকতাম ততক্ষণ আমাদের মাঝে মারামারি লেগেই থাকতো। যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে আমরা মারামারি করতাম, আর মা সারাদিন আমাদেরকে থামাতে ব্যস্ত হয়ে পড়তো। কেয়ার সাথে আমি যতই মারামারি ঝগড়া করতাম না কেন, কেয়া আমারে আর আমি কেয়ারকে অসম্ভব পরিমাণে ভালোবাসতাম। বলতে গেলে দুই ভাই বোন একে অপরের প্রাণ ছিলাম। কথাগুলো বলতে বলতে ফারদিন মৃদু হাসে। পাশে সকলেই মন দিয়ে কথাগুলো শুনছে। কেয়া তখন সবেমাত্র ক্লাস 7-এ পড়ে। পড়াশোনায় তেমন ভালো ছিল না দেখে বাবা তাকে বেশ কয়েকটা প্রাইভেটের ব্যবস্থা করে দেয়। কেয়া ছিল বাবার সবচেয়ে আদরের মেয়ে। কেয়া যাই করুক না কেন বাবা কখনো তার দোষটা আগে দেখতো না। তেমনি পড়াশোনাতে ফেল করলেও বাবা তাকে তেমন কিছু বলতো না, ঠান্ডাভাবে আদর করে বোঝাতো। তার মেয়ে যাতে একটু পড়াশোনায় ভালো হয় তার জন্য কেয়াকে প্রাইভেটে দিয়ে দেওয়া হয়। কেয়া প্রতিদিন স্কুল শেষে প্রাইভেট পড়ে একসাথে বাসায় আসতো। প্রতিদিন আমি তাকে নিয়ে আসলেও মাঝে মাঝে কেয়াকে আমি নিয়ে আসতাম। কেয়ার স্কুল আর প্রাইভেটটা বাসার কাছাকাছি হয় তাকে সবসময় নিয়ে আসা লাগতো না। কেয়া নিজে নিজেই চলে আসতো। প্রতিদিনের মতো 8 আগস্টের মতোই সে প্রাইভেট শেষ করে বাসায় ফিরছিল। বলেই ফারদিন থেমে যায়, চোখের সামনে ভেসে ওঠে কিছু অতীত। চোখ দিয়ে বেরিয়ে আসে 2 ফোঁটা চোখে পানি। সকলেই তার দিকে তাকিয়ে আছে। কেন জানি সকলের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তার আর কেমন দম বন্ধ করা অনুভব হচ্ছে। তারপর কি হতে পারে কেয়ার সাথে, সেটাই হাজারবার ভাবছে তারা। গলা দিয়ে কোনো কথা আসছে না। তারপর সাহস করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না এরপর কি হয়েছিল কেয়ার সাথে। সকলের নিস্তব্ধতার মাঝে তিথি কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, তারপর কি হয়েছিল কেয়ার সাথে? তিথির কথায় ফারদিন তিথির দিকে তাকায়। ফারদিনের চোখের পানি বলে দিচ্ছে কেয়ার সাথে ভয়ঙ্কর কিছু হয়েছে। তিথি ফারদিনকে দেখে কেমন যেন অস্বস্তিকর একটা অনুভব হচ্ছে। কেন সেটা বুঝতে পারছে না। ফারদিন চোখের পানি মুছে কিছু সময় চুপ থেকে বলে ওঠে, কেয়া প্রাইভেট শেষ করে বাসায় ফিরছিল আর আমি বাসায় ছিলাম। সময় ছিল তখন ভর দুপুর। আশেপাশে মানুষের আনাগোনাও তেমন কম, খুব একটা মানুষ চোখে পড়ার মতো না। কেয়া নিজের মতো করেই বাসায় আসছিল। বাসায় আসার পথে তার পথ আটকে ধরে 5 জন বখাটে ছেলেপেলেরা। কেয়া তাদের দেখে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই কেয়াকে আটকে দেয়। কেয়া তাদেরকে সরে যেতে বললে তারা শোনে না, আরও উল্টে গায়ে হাত দিতে শুরু করে, যা কেয়া মেনে নিতে পারে না। রাগের বশে তাদের মধ্যে একজনের গায়ে চড় মারে, যার ফলে কেয়ার উপর রেগে তাকে তুলে নিয়ে যায় ওরা। তুলে নিয়ে গিয়েই তারা থামে না। 14 বছরের মেয়েটার উপর 5 জন জানোয়ার মিলে গণধর্ষণ চালায়। আমার বোনটা সেদিন কতই না আহাজারি করেছে, কত না আকুতি মিনতি করেছে সে, কিন্তু সেদিন তার কথা কেউ শোনেনি। কেউ তার কান্নার আওয়াজ শুনতে পেয়েও কানে নেয়নি। আমার বোনকে ধর্ষণ করেও তারা থামেনি, ছাড়েনি আমার বোনকে। গলা টিপে মেরে ফেলে রাস্তায় ফেলে চলে যায়। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে রাত হয়ে যায়। কেয়া ফিরছিল না দেখে বাবা আমি খুঁজতে বের হই কেয়াকে। কোথাও পাই না তাকে। থানায় গেলে তারা জানায় 24 ঘন্টা না হওয়া অবধি তারা কোনো কেস নিতে পারবে না। তাই সেখান থেকেও ফিরে আসি, নিজেরাই খুঁজতে শুরু করি। হঠাৎ ফোনে কল আসে। কল আসার পর যা শুনতে পাই, মুহূর্তেই থমকে যাই আমি সেখানে। হাত পা চলাচল করা বন্ধ করে দিচ্ছিল। পাগলের মতো ছুটে যাই আমি, চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল আমার। দৌড়ে যাই সেখানে গিয়েই দেখি একসাথে অনেকগুলো মানুষের ভিড়। ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করে। কিছু মুহূর্তের জন্য মনে হয়েছিল চারদিকে এত মানুষ থাকার পরও যেন আমার চারপাশটা কেবলমাত্র জনশূন্য। কাঁপা কাঁপা পায়ে সেদিকে পা বাড়ায়। ভিড় ঠেলে ভেতরে ঢুকতে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমার। থমকে গেছে চারিদিক, যেন আমার কিছু এখানে ইতি টেনেছে।
চোখের সামনে পড়ে আছে আমার আদরের ছোট বোনের নগ্ন দেহখানা নিয়ে বাবা মা অঝরে কাঁদছে। মায়ের শরীরে শাড়িখানা দিয়ে যেভাবে পারছে তার মৃত্যু মেয়ের শরীরখানা ঢাকার চেষ্টা করছে। আদরের ছোট বোনের শরীরের প্রতিটা ভাঁজে ভাঁজে রক্তের দাগ আর কামড়ের চিহ্ন। ভাই হয়ে বোনের সে ভয়ানক অবস্থা দেখে বাকরুদ্ধ প্রায় আমি গুটি গুটি পায়ে এগিয়ে যায় কেয়ার মৃতদেহ খানার কাছে। ধপ করে বসে পড়ি তার সামনে। বাবার কোল থেকে কেয়াকে আমার কোলে আনলাম। কত সময় যে বোনের মৃত মুখখানা চেয়েছিলাম তা আমার জানা নেই। আহা, কি নিষ্পাপ চেহারা! কিভাবে পারলো আমার বোনটাকে ওরা এভাবে ভয়ঙ্কর মৃত্যু দিতে? সেদিন কেয়াকে বুকে জড়িয়ে চিৎকার করে শুধু আমি বাবা মা কেঁদে যাচ্ছিলাম। একজন বাবা তার নিজের সন্তানের লাশ বহন করে কবরে দিয়ে আসলো। যেই মেয়ের ছিল অন্ধকারের ভয়, তাকে নিজ হাতে ওই অন্ধকার কবরে দিয়ে আসলো। বড় ভাই নিজের আদরের বোনকে কাঁধে নিয়ে কবরে দিয়ে আসলো। নিজের হাতে মাটি চাপা দিয়েছে বোনকে। একজন মা তার একমাত্র আদরের মেয়েকে হারালো। বাবা মায়ের আদরের দুলালি তাদের ছেড়ে চলে গেল মাত্র 14 বছর বয়সে। 8ই আগস্টের পরই সেই 14 বছরের ধুরন্ধর মেয়েখানা বাড়ি ফিরে আসে একবারে নিশ্চুপ হয়ে। বাড়ি থেকে সুস্থভাবে বের হলেও ফিরে আসে মৃত লাশ হয়ে। 14 বছরের কিশোরী 8ই আগস্টের পর আর ফেরেনি বাড়িতে, আর ফেরেনি। একটানে কথাগুলো বলে থামে ফারদিন। চারপাশে শুধু শো শো করে বাতাস বইছে। নিস্তব্ধ কোলাহল, বিন্দুমাত্র আওয়াজের কোনো ছিটে ফোঁটাও নেই কোথাও। এই মুহূর্তে পুরো বাগানটি নিস্তব্ধতায় আচ্ছন্ন। বাতাসের শব্দটুকু যেন হারিয়ে গেছে। চারপাশে শুধু চাপা শোকের ভারী আবহ। ফারদিন নিস্তব্ধ দাঁড়িয়ে আছে কবরের সামনে থাকা গাছটির সঙ্গে হেলান দিয়ে। তার দৃষ্টি একদম স্থির, কেবল কেয়ার কবরে আটকে আছে। চোখের কোণে জমে ওঠা পানিগুলো বুঝি এখনই গড়িয়ে পড়বে, কিন্তু সে নিজেকে সামলানোর শেষ চেষ্টাটুকু করছে। তার কিছুটা পেছনে দাঁড়িয়ে আছে তনি, মাহিরা আর শ্রাবন্তী। ওদের চোখ দিয়ে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ছে। কেউ কারো দিকে তাকাচ্ছে না, শুধু অনুভব করছে এক অনাকাঙ্ক্ষিত কষ্টের ভার। আর ঠিক তাদের পেছনে ব্রেঞ্চের পাশে দাঁড়িয়ে আছে তিথি। সে তার ওড়নার কিনারায় চোখের পানি মুছতে ব্যস্ত, যেন নিজের দুর্বলতা কাউকে বুঝতে দিতে চায় না। কিন্তু হাত কাঁপছে তার, কান্না দমকে বুক ধকধক করছে। ব্রেঞ্চে বসে থাকা তারা একদৃষ্টিতে তাকিয়ে আছে কবরের দিকে, চোখে চিকচিক করা অশ্রু, কিন্তু এবার সে চোখের পানি মুছছে না। আজ কেন জানি সে কেয়াকে অনুভব করতে পারছে, তার কষ্ট, তার যন্ত্রণা, তার শেষ মুহূর্তের আতঙ্ক। 14 বছর আগে ভাগ্যক্রমে সে বেঁচে গিয়েছিল, কিন্তু কেয়া পারেনি। বেঁচে থাকার জন্য কতটা আকুতি মিনতি করেছিল কেয়া। এই ভাবনাগুলো তারার বুক কাঁপিয়ে দিচ্ছে। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তার মনে হচ্ছে যেন গলার ভেতর কিছু আটকে আছে। ধীরে ধীরে সেই কান্নার আটকে রাখা সম্ভব হচ্ছে না। চোখের পানি বাঁধ ভেঙে গড়িয়ে পড়ছে গাল বেয়ে। কবরের চারপাশে থাকা ফুলের গন্ধ বাতাসে ছড়িয়ে আসে, কিন্তু আজ সেই গন্ধ যেন বিষের মতো লাগছে সকলের কাছে। নিস্তব্ধতার মাঝেও সবাই অনুভব করছে এক অদ্ভুত ব্যথা, যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। মাহিরা মনে কিছু প্রশ্ন ঘুরতেই মাহিরা কাঁপা কাঁপা কণ্ঠে ফারদিনকে প্রশ্ন করে ওঠে, কেয়ার হত্যাকারীদের বিচার চাসনি? সকলের নিস্তব্ধতার মাঝে মাহিরার এহেন প্রশ্নতে সকলেই তাকায় ফারদিনের দিকে। ফারদিন সকলের দিকে ফিরে তাকায়। মাহিরার প্রশ্ন শুনে সে তাচ্ছিলের হাসি হাসে। সকলে অবাক চোখে তাকিয়ে আছে তার হাসির কারণ কারোরই জানা নেই। তারা শুধু পলকহীন তাকিয়ে আছে ফারদিনের দিকে। ফারদিন তাচ্ছিলের সুরে বলে ওঠে, করেছিলাম। কেয়া হত্যার বিচার আমরা চেয়েছিলাম পুলিশের কাছে। পুলিশ প্রথমে কেসটা নিলেও পরবর্তীতে তারা কেসটা ধামাচাপা দিয়ে দেয়। জানা যায় ধর্ষকদের মাঝে একজন হচ্ছে এমপির ছেলে। তারা পুলিশকে টাকা খাইয়ে কেসটা ধামাচাপা দিয়ে দেয়। আমরা অনেক চেষ্টা করেছিলাম, দিনের পর দিন আমি আর বাবা পাগলের মতো কেয়া হত্যার বিচার চাইতে পাগলের মতো ছুটেছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। সেই সময় আমাদের আর্থিক অবস্থাও ভালো ছিল না, শুধু ছিল কেয়ার সুখনিবাস আর বাবার করা ছোট্ট একখানা বাড়ি। এক সময় যখন দেখলাম কোনো কিছুতেই লাভ হচ্ছে না, তখন হাল ছেড়ে দিলাম। বাবার করা সেই বাড়িটা বিক্রি করে এই শহরে পাড়ি দিলাম। কেয়া হত্যার বিচার আর পেলাম না আমরা। আমি পারলাম না বড় ভাই হয়ে বোনের ধর্ষণকারীদের কঠিন শাস্তি দিতে। বড় ভাই হিসেবে আমি হেরে গেছি আমি।
ফারদিন ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ে, তার হাত শক্ত করে মাটিতে চেপে ধরা, মাথা নিচু, শরীর কাঁপছে অসহ্য যন্ত্রণায়। এক মুহূর্তের জন্য চোখের পানি আটকে রাখতে পারছে না সে। বুক ভেঙে কান্না বেরিয়ে আসছে, যেন এতদিন ধরে জমে থাকা সব কষ্ট একসাথে ফেটে পড়েছে। এই দৃশ্য দেখে তারা, তিথি, মাহিরা, তনি ও শ্রাবন্তী একেবারে স্থবির হয়ে যায়, যেন তাদের নিঃশ্বাস নেওয়াটাও কঠিন হয়ে উঠেছে। তিথি দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করছিল, কিন্তু পারল না। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, তারপর আরও এক ফোঁটা, তারপর থামার নাম নেই। তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে। ফারদিনের কষ্ট তার হৃদয় ছিঁড়ে ফেলছে। তারা ধীরে ধীরে ফারদিনের কাছে বসে পড়ে, হাত বাড়িয়ে ফারদিনের কাঁধে রাখতে ফারদিন আরও জোরে কেঁদে ওঠে। এই কান্না আর সাধারণ কান্না নয়, এটা হারানোর যন্ত্রণা, এটা নিজেকে অসহায় লাগার কান্না, এটা এক পরাজিত বড় ভাইয়ের কান্না। মাহিরা আর তনি দুজনেই মুখে হাত চাপা দিয়ে দাঁড়িয়ে আসছে, তাদের চোখ দিয়ে নীরবে জল ঝরছে। শ্রাবন্তী পাশে বসে মাথা নিচু করে আছে, চোখ দুটো ফুলে গেছে, কিন্তু সে কিছু বলার মতো অবস্থায় নেই। চারপাশ নিস্তব্ধ, শুধু ফারদিনের কান্নার শব্দ বাতাসে মিশে যাচ্ছে। সেই কান্নার প্রতিধ্বনি যেন পুরো পরিবেশকে ভারী করে তুলেছে। তারা ফারদিনের দিকে তাকিয়ে ভাবছে, এই মানুষটা কত কষ্ট বুকে চেপে রেখেছিল এতদিন, এত যন্ত্রণা নিয়ে সে কিভাবে বেঁচেছিল। তিথি ফিসফিস করে বলে ফারদিন, কিন্তু ফারদিন কোনো উত্তর দেয় না, শুধু নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। বাতাস বইছে ধীরে ধীরে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, কিন্তু কারো মনে শান্তি নেই। সবাই যেন একটা গভীর শূন্যতার মধ্যে হারিয়ে গেছে। তারা আর থাকতে না পেরে ফারদিনকে জড়িয়ে ধরে। তারা জড়িয়ে ধরার পর মুহূর্তেই ফারদিন হাউমাউ করে কেঁদে ওঠে। তারা নিঃশব্দে কাঁদছে, বাকিরা আর না থাকতে পেরে সকলে দৌড়ে এসে তারা ফারদিনকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। তিথি কাঁদতে কাঁদতে বলে ওঠে, কাঁদিস না ফারুক, কাঁদিস না, দেখবি একদিন ঠিক কেয়া হত্যার বিচার আল্লাহ করবে। আমরা সব সময় তোর পাশে আছি, সব সময়। তিথির কথায় তনি বলে ওঠে, হ্যাঁ তিথু ঠিকই বলেছে, আমার বিশ্বাস কেয়া হত্যার বিচার আমরা খুব শীঘ্রই পাবো। তারা শুধু নীরবে তার চোখের পানি ঝরছে। কেন জানি তার মনে হচ্ছে ফারদিনের থেকে তার বেশি কষ্ট হচ্ছে। ফারদিন এক সময় কাঁদতে কাঁদতে নিজের শান্ত হয়ে যায়, চোখের পানি মুছে নেয়। কথায় আছে, যত কষ্টই হোক না কেন পুরুষ মানুষের কখনো কাঁদতে হয় না। তবে আজ যেন সে আর পারল না নিজেকে ধরে রাখতে। এত বছরের কষ্টগুলো যেন আজ বুক চিরে বেরিয়ে আসছে। ফারদিন একবার সকলের দিকে চায়, সবাই তাকে আগলে রেখেছে। ফারদিনের আজ কেন জানি বড্ড হালকা লাগছে, আর এতগুলো হাত তার কেন জানি মনে হচ্ছে এটা তার শক্তি, তার ভরসার জায়গায়। ফারদিন সকলের দিকে তাকায়। ফারদিনের কান্নার শব্দ থামতেই সকলেই তাকে ছেড়ে দেয়। তারা ফারদিনের দিকে তাকিয়ে চোখের পানি মুছতে মুছতে বলে ওঠে, আজ থেকে তুই একা নেই, আমরা তোর পাশে আছি। সবসময় নিজেকে কখনো একা ভাববি না তুই। কেয়া নেই তো কি হয়েছে, আমরা তো আছি। কেয়ার জায়গাটা না হয় আমরাই নিলাম, কি কেয়ার জায়গাটা আমাদেরকে দিবি না? বলেই তারা ফারদিনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আসে ফারদিনের উত্তর শুনতে। ফারদিন তারার কথা শুনে কিছু সময় চুপ থেকে একরাশ হাসি টেনে বলে ওঠে, সেই জায়গা তো কবেই আমি তোদের দিয়ে দিছি, যেদিন থেকে তোরা আমার সুখ দুঃখের সাথী হয়েছিস। ফারদিনের উত্তর শুনে সকলের মুখে হাসি ফুটে ওঠে। তারা ফারদিনের উত্তর শুনে খুশিতে আত্মহারা হয়ে ফারদিনকে ফের জড়িয়ে ধরে। তারা দেখা দেখি বাকিরাও জড়িয়ে ধরে। সকলের মুখে এবার যেন এক চিলতে হাসি ফুটে ওঠে। ফারদিনের কষ্টটা কিছুটা হলেও কমেছে। ভাগ্য করে সে কিছু ফ্রেন্ড পেয়েছে। হয়তো আল্লাহ তাআলা তার কষ্টকে ভুলিয়ে দিতে এদেরকে পাঠিয়েছে তার জীবনে। ফারদিন মৃদু হাসে, সকলের মাঝেই নীরবতা, শুধু মুখে লেখে আছে হাসির ছড়াছড়ি। সকলের নীরবতার মাঝে ফারদিন সকলকে ছেড়ে হুট করেই বলে ওঠে, তোরা যে এখানে এসেছিস কেউ জানে? ফারদিনের কথায় এতক্ষণে সকলের মনে পড়ে। তারার হুট করে কিছু একটা মনে পড়তেই হাত ঘড়ির দিকে তাকাতেই সে চমকে ওঠে। বিকেল 5টা বাজে। তারা লাফ দিয়ে দাঁড়িয়ে পড়ে, ব্যাগের চেইন খুলে ফোন বের করতেই দেখে তাজের 56টা মিস কল আর আকাশের 25টা মিস কল। আরে সবচেয়ে অবাক করার বিষয় হলো একটা আননোন নাম্বার থেকে 320টা কল শুধু। তারা হাঁ করে তাকিয়ে আছে, এত কল তাকে কে করলো? সে ভুলে গিয়েছিল যে তার ফোন সাইলেন্ট করার ছিল। কেয়ার অতীত এতটাই যে হারিয়ে গিয়েছিল যে সে ভুলে গিয়েছিল বাড়ির কথা। তিথি বসা থেকে উঠে বলে ওঠে, আমরা তো কাউকে বলে আসিনি, আমাদের মনে হয় সবাই খুঁজছে।
তিথির কথায় ফারদিন সহ বাকিরাও বসা থেকে উঠে দাঁড়ায়। ফারদিন অবাক কণ্ঠে বলে ওঠে, কি তোরা কাউকে বলে আসিসনি? ফারদিনের কথায় তিথি অসহায় কণ্ঠে বলে ওঠে, না। তিথির কথা শুনে ফারদিন কিছুটা রাগে কণ্ঠে বলে ওঠে, তোরা কি পাগল? কাউকে বলে কেন আসিসনি? বিকেল 5টা বাজতে চললো, সকলে তো তোদের খুঁজতে ব্যস্ত। আমার ফোনটাও তো আমি বাসায় ফেলে এসেছি। কে জানে কতগুলো ফোন করেছে তোদের বাড়ির লোকেরা। তোরা বলে কেন আসিসনি? ফারদিনের কথায় তারা উত্তর না দিয়ে তড়িঘড়ি করে সকলের উদ্দেশ্যে বলে ওঠে, আমাদের এখনই বাসায় যেতে হবে, না হলে আজ আমাদের নিস্তার নেই। আর আমার ভাইয়া তো আমাকে মেরেই ফেলবে। তাড়াতাড়ি চল সবাই। তারার কথায় সকলেই তড়িঘড়ি করে ব্যাগ কাঁধে নেয়। ফারদিন কিছু বলার আগেই তারা তড়িঘড়ি করে এসে বলে ওঠে, আজ আসি, বাই, পরে কথা হবে ফারু, আগে আমাদের বাসায় যেতে হবে, বাই বাই। বলেই সকলেই তড়িঘড়ি করে চোট লাগায়। ফারদিনকে কিছু বলার সুযোগটা দেয়নি কেউ। ফারদিন অবাক চোখে তাকিয়ে আছে। তার চোখের আড়াল হয়ে যেতেই ফারদিন হতাশার নিঃশ্বাস ফেলে। কে জানে এদের কপালে আজ কি আছে, বিশেষ করে তারার কপালে। সকলে এতিমখানা থেকে বের হয়ে সিএনজিতে উঠে রওনা হয় বাড়ি যাবার উদ্দেশ্যে। তারার ভয়ে হাত পা কাঁপছে। কে জানে আজ বাড়ি গেলে কি হবে তার। আজ তো তাকে মেরেই ফেলবে। ভাবতেই তারার আত্মা যেন শুকিয়ে যাচ্ছে। কিছুটা পথ যেতেই যে যার বাসায় রওনা হওয়ার জন্য আলাদা আলাদা সিএনজিতে উঠে পড়ে। তারা রওনা হয় তার বাসার দিকে।